নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টি আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে মোটামুটি এখন রয়েছি, কারণ গলা শুনেই বুঝতে পারছো গলাটা ভীষণ পরিমাণে ভেঙে গেছে আমার। প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, গলায় ব্যথা। তো মাঝখানে বেশ কয়েকটা দিন একটু টালমাটাল হয়ে গেছে। অডিও স্টোরি ভ্লগ ঠিকমতো টাইম মতো আসছে না, তার জন্য এক্সট্রিমলি সরি। কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আজকে যে গল্পটা নিয়ে চলে এসেছি সেই গল্পটার নাম হচ্ছে সোনার গোপাল পর্ব 2। আমার শ্বশুরমশাইরা মোট 5 ভাই। সবাই একসঙ্গে না থাকলেও কাছাকাছি সকলের বাড়ি। ভাইদের মধ্যে আমার শ্বশুর মশাই সবচেয়ে ছোট। বড় ভাই গত হয়েছেন, মেজ ভাই হলেন সুমির বাবা। ঠাকুরতলা থেকে 2টো বাড়ির পরে তাঁদের বাড়ি। সেজ ভাইদের ঘর শ্যামদের পাশে। তাদের সঙ্গে কোনো ভাইয়ের সদ্ভাব নেই, কথাবার্তাও নেই। আমি একমাত্র তাঁদের বাড়ি এখনও যাইনি, শুধু তাদের সম্বন্ধে নানা কথা শুনেছি। এই পরিবারটি নাকি ভীষণ হিংসুটে এবং কারোর সঙ্গে মিশতে ভালোবাসে না। তাদের উঁচু পাঁচিল ঘেরা বাড়ি, সবসময় বন্ধ জানালা দেখে আমারও তাই মনে হয়। 9 ভাই অর্থাৎ শ্যামের বাবা আর আমার শ্বশুরের ঘর একসঙ্গে লাগোয়া। এদের দুজনের আবার ভীষণ মিল, একসাথেই প্রায় সব কাজ করেন। এদের দেখে আমার একান্নবর্তী পরিবারের কথা মনে পড়ে যায়, যেটা এই যুগে একেবারেই বিরল। একসাথে মিলেমিশে থাকাটা আমার ভীষণ পছন্দের। বিয়ের আগে সম্বন্ধ দেখাশোনার সময় এই ব্যাপারটা আমার দারুণ লেগেছিল। আমার শ্বশুরমশাইরা এ পাড়ার সবচেয়ে পুরনো বাসিন্দা, তাই এদের খুব প্রতিপত্তি। পাড়ার সকলেই যেন এদের আত্মীয়। ক্লাবের ছেলেপিলেরা এনাদের কথায় উঠে বসে। এখন যে পুজোটা হচ্ছে, আমার শ্বশুর তার সেক্রেটারি আর শ্যামের বাবা প্রেসিডেন্ট। আমি যেহেতু এই বাড়ির ছোট জামাই, অতএব আমারও বিশাল খাতির। আমি যদি কখনো ক্লাবে যাই, ছেলেরা চেয়ার ছেড়ে উঠে আমায় বসতে দেয়। মিনিটের মধ্যে ঠান্ডা বা গরম পানীয় হাজির হয়, বলতে হয় না। তাই এখানে আসতে আমার ভীষণ মজা লাগে। সব কিছুই আমি খুব এনজয় করি। এদিকে দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। একটু দূরের বটতলা থেকে পুরুষ ও মহিলারা দণ্ডি কাটতে কাটতে ঠাকুরতলা পর্যন্ত যাচ্ছে। সবাই নিজের নিজের মনস্কামনা পূরণের জন্য মানত করেছে। দণ্ডি কাটা শেষ হলে শুরু হলো ধুনো পুরানো। যারা দণ্ডি কেটেছে তারাই লাইন দিয়ে ঠাকুরতলায় বসে আছেন। সকলের মাথায় আর দুহাতে একটি করে মোট 3টে মালসা, তার মধ্যে কুলকাঁটা, বেলকাঁটা ও তালপাতা সহযোগে ধুনো জ্বলছে। ব্যাপারটা বলতে যতটা সহজ, করাটা কিন্তু ততটাই কঠিন। প্যান্ডেলের কেন্দ্রস্থলে কাঠ, বাঁশ, কাপড় আর ফুল দিয়ে একটা ছোট মন্দিরের মতো কাঠামো তৈরি করা হয়েছে। একটু পরে সেখানে প্রতিষ্ঠা করা হবে ছোট্ট সোনার গোপাল ঠাকুর। আগেই বলেছি, পাশের মন্দিরে শিবলিঙ্গ আর গোপালের নিত্য পুজো হয়। শিবলিঙ্গটা কালো পাথরের আর গোপালটা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। এই গোপাল নাকি ডোনেট করেছেন আমার সেজ খুড়শ্বশুর শ্রী বৈকুণ্ঠ চৌধুরী মহাশয়, অর্থাৎ যার সাথে ভাইদের কারো সদ্ভাব নেই। তা না থাকলে কি হবে, বুঝতে পারলাম ভদ্রলোকের টাকা পয়সা বেশ ভালোই আছে, নাহলে আজকালকার বাজারে অমন একটা সোনার গোপাল ডোনেট করা, দাম কম করে 1,10,000 তো হবেই। ও ভাবাই যায় না। যেহেতু সোনার গোপাল এত দামি, তাই মন্দিরে তাকে সবসময় রাখা হয় না, পাছে চুরি টুরি হয়ে যায়। ঠাকুর থাকেন নিত্য পুজোর পুরোহিত মশাইয়ের বাড়িতে। উনি যখন রোজ পুজো করেন তখন তাকে মন্দিরে নিয়ে আসেন, আর পুজো হয়ে গেলে আবার ফিরে নিয়ে যান। শুধু আজ থেকে সামনের কালী পুজো পর্যন্ত ঠাকুরের তৈরি করা কাঠামোটার মধ্যে থাকবেন, আর সেখানেই পুজো হবে। বছরের এই কটা দিন ঠাকুর ঘর ও মন্দির থেকে বেরিয়ে বাইরের পরিবেশটা দেখতে পান তিনি। ভক্তরা মন ভরে তাকে দর্শন ও সেবা করার সুযোগ পায়। মহা সমারোহে গোপালকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হলো। শুরু হলো পুজো। কিছুক্ষণ পুজো দেখার পর আমরা ঘরে চলে এলাম। আজ পাড়ার সব ঘরে নিরামিষ রান্না হয়েছে, এটাই নিয়ম। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে আমি, পিঙ্কি, আমার ছোট শালা জিৎ, শ্যাম আর নীলকে নিয়ে একটু বেরোলাম। টুকটাক একটু কেনাকাটা, ফুচকা, চাউমিন খাওয়া, ঘোরাঘুরি হলো। ফিরে এলাম 8টা নাগাদ। পুজো শেষে প্রসাদ খাওয়ার পর রাত 11টা নাগাদ শুরু হলো যাত্রাপালা জয় মা শীতলা। সবাই মিলে স্টেজের সামনে চাটাইয়ে বসে দেখতে লাগলাম যাত্রা। প্রতি বছরই দেখি, তবু যেন নতুন লাগে।
আমার শাশুড়ি, শালা, সুমি, শ্যাম সবাই রাতের খাবার খেয়ে চলে এসেছে যাত্রা দেখতে। একটু আগে আমার বড় শালী ভাইরা, শ্যামের দিদি মাম্পি আর তার বর চলে এসেছে। ওরাও হৈ হৈ করে বসে পড়েছে চাটাইয়ে। আমি রাতে আর কিছু খেলাম না। সন্ধেবেলায় চাউমিন খেয়ে পেটটা এখনো ভরা ভরা। নীলও অনেক রাত পর্যন্ত জেগে আমাদের সঙ্গে যাত্রা দেখলো, আর ওর দাদু মানে আমার শ্বশুরের সঙ্গে এদিক ওদিক ঘুরতে লাগলো। ওর কোনো ক্লান্তি নেই। আমাদের মধ্যে হুল্লোড়বাজ হয়েছে। শেষে রাত 1টার সময় ও মায়ের সঙ্গে ঘুমোতে গেল। পিঙ্কি ওকে ঘুম পাড়িয়ে ফিরে এলো। রাত 3টে নাগাদ আমি আর পারলাম না, ভীষণ ঘুম পেয়ে গেল। পিঙ্কিকে বলে আমি ঘুমোতে গেলাম। হঠাৎ ভীষণ চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। চেঁচামেচির সঙ্গে দৌড়োদৌড়ির আওয়াজ। কারা দৌড়চ্ছে এরকম করে? ডাকাত পড়লো নাকি? সাংঘাতিক কিছু একটা ঘটেছে মনে হচ্ছে। বিপদের আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। বিছানার দিকে তাকালাম। ছেলে দেখলাম অঘরে ঘুমোচ্ছে, কিন্তু পিঙ্কি নেই। লাফ দিয়ে উঠে আমি খাট থেকে নামলাম। বাইরে বেরিয়ে দেখি সবাই দৌড়ে ঠাকুরতলার দিকে যাচ্ছে। ব্যাপারটা কি হলো? গায়ে একটা টি শার্ট আর পায়ে চটি গলিয়ে আমিও ছুটলাম। অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। একটা নতুন ভোরের অপেক্ষায় গোটা পৃথিবী। এই নির্মল প্রকৃতির মধ্যে একই অশান্তির ইঙ্গিত। অপার কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখি ঠাকুরতলায় লোকের লোকারণ্য। যাত্রা শেষ হয়ে গেছে অনেকক্ষণ। তাহলে ভিড় কিসের এত? চাপা গলায় কথা বলতে বলতে সবাই ঘিরে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। অগুন্তি জনতার মধ্যে আমি আপনজন খুঁজতে লাগলাম। হঠাৎ পিঙ্কিকে দেখতে পেলাম। উত্তেজিত স্বরে কাউকে কিছু বলছে। পাশে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি কাছে গিয়ে পিঙ্কিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে গো? ও আমার দিকে তাকিয়ে আতঙ্কিত স্বরে বলল, দেখো না, শিখা গায়ে আগুন ধরে দিয়েছে। শিখা? সে আবার কে? গায়ে আগুনই বা দিল কেন? এরকম নানা প্রশ্ন আমার মনে উদয় হলো, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগে আমার শাশুড়ি মা বলে উঠলেন, তুই কি করে বুঝলি ও গায়ে আগুন দিয়েছে? লেগেও তো যেতে পারে। পিঙ্কি উল্টে প্রশ্ন করলো, লেগে গেলে নিশ্চয়ই চেঁচাতো। চারিদিকে এত লোক, কেউ কি ছুটে আসতো না ওকে বাঁচাতে? শাশুড়ি বললেন, লোক কোথায়? যাত্রা শেষে সবাই তো নিজের বাড়ি চলে গেছে। পিঙ্কি কিছু বলার আগেই জানতে চাইলাম, মেয়েটা কি মারা গেছে? হ্যাঁ, বাবা তো তাই বলল। দৃশ্যটা দেখার জন্য ভীষণ কৌতূহল হলো। ভিড় ঠেলে এগিয়ে গেলাম। সামনে গিয়ে যা দেখলাম তা ভাষায় বর্ণনা করা কঠিন। উফ, এ কি দৃশ্য চোখে দেখা যায় না। বীভৎস বললেও কম বলা হয়। একটা আধপোড়া মেয়ের বডি উপর হয়ে পড়ে আছে। বেটে মোটাসোটা একটা শরীর, পরনে বোধহয় শাড়ি ছিল যা এখন পুরে ছাই। মুখটা কাত হয়ে আছে, নিস্তেজ, কোনো সাড়া নেই। বডিটা ঠিক শীতলা প্রতিমার পায়ের কাছে পড়ে আছে। পাশে গড়াগড়ি যাচ্ছে লম্বা পিতলের একটা শক্ত প্রদীপ। তেল ছিটিয়ে আছে চারিদিকে। আমার মনে হলো জ্বলন্ত প্রদীপ থেকেও আগুনটা লাগতে পারে। রাতে দেখলাম প্রদীপটা জ্বলছিল। চামড়া পোড়া একটা কটু গন্ধ বাতাসে ছেয়ে আছে। একজন বয়স্ক মহিলা হাউ হাউ করে কাঁদছেন। সম্ভবত সেটাই শিখার মা। তার হাত ধরে রয়েছেন আরেকজন মহিলা। আমার শ্বশুরকে দেখতে পেলাম সামনে দাঁড়িয়ে ভিড় নিয়ন্ত্রণ করছেন। ভিড়ের লোকেরা নানা রকম সব মন্তব্য করছিল। কয়েকজন যাত্রাপালার অভিনেতাকেও দেখতে পেলাম তাদের মধ্যে। তারা এখনও চলে যেতে পারেননি, দাঁড়িয়ে বাস্তবে যাত্রাপালা দেখছেন। আরেকবার পোড়া বডিটার দিকে চোখ গেল। উফ, কি বিচ্ছিরিভাবে পুড়েছে। গায়ের চামড়া সাদা হয়ে গাছের ছালের মতো আলগা হয়ে ঝুলছে। ঠোঁটটা পুড়ে ভীষণভাবে ফুলে রয়েছে। মাথার চুলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক যেমন হরর ফিল্মে দেখা যায় সেরকম কুৎসিত একটা ভূতের মুখ। আমার মাথাটা কেমন টলমল করে উঠল। না, আর এখানে থাকা যাবে না। আমি পুনরায় ভিড় ঠেলে পিছনে গিয়ে একটা দেয়াল ধরে নিজেকে সামলালাম। আমার স্নায়ু এমনিতে খুব শক্ত, কিন্তু কেন যেন এই দৃশ্যটা সহ্য করতে পারছিলাম না। ঘরে ফিরে এসে ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়লাম ছেলের পাশে। ছেলে যেন একটু নড়ে উঠল। ওর গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। ওর ঘুমন্ত ইনোসেন্ট সামান্য হাঁ করা মুখটার দিকে চোখ গেল। ইস, কি পবিত্র, কি নির্মল। বাইরে কত ঘটনা ঘটে গেল, ছেলেটা কিছুই জানতে পারল না। প্লিজ ভগবান, পৃথিবীর সমস্ত শিশুদের ভালো রেখো, সুস্থ রেখো। কোনো বিপদ আপদ ওদের কাছে যেন ঘেঁচতে না পারে। ওরা কিছু জানে না, বোঝে না। শুয়ে শুয়ে নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো। মেয়েটা কি সুইসাইড করলো, নাকি এটা নিতান্তই একটা দুর্ঘটনা? পুজোটা হবে তো, নাকি বন্ধ হয়ে যাবে? ইস, কত বড় পুজো, কত লোকের, কত দিনের পরিশ্রম। চোখ বুঝলাম, কিন্তু ঘুমোতে পারলাম না। চোখে ভাসতে লাগলো শিখার অর্ধদগ্ধ বডিটা। নিজের চোখে না দেখলে হয়তো এপ্রিল ফুলই ভাবতাম। এই পর্বটা এখানেই সমাপ্ত হলো। আশা করছি সোনার গোপাল গল্পের 3য় পর্ব তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। খুব শিগগিরই ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে হাজির হব, যেগুলো
এখনও পর্যন্ত এডিটিং করে উঠতে পারিনি, এডিটিং করা হয়নি। আমার শরীরে প্রচণ্ড অবস্থা খারাপ, গলার অবস্থা খারাপ, ভয়েস ওভার দিতে পারছি না। একটু ওয়েট করো, আমি খুব শিগগিরই ভ্লগ, অডিও স্টোরি, মিনি ভ্লগ আরও অনেক অনেক নিয়ে আসবো, নতুন নতুন এবং খুব ভালো ভালো হবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালোবাসা দিও। আজকের মতো বিদায় নিচ্ছি।